চলে আসছি এই ফার্স্ট চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক 17তে। কি বলছে 17 নম্বর অঙ্কটা একটু ভালো করে ফলো করো। আমি কোশ্চেনটা লিখে দিয়েছি এখানে। এ পার্টিকেল ডেসক্রাইবস অ্যান ইকুয়াঙ্গুলার স্পাইরাল। প্রথম কথা আমি এটুকু বলতে চাই যে এটা কিন্তু সেন্ট্রাল অরবিট না। এখানে যে ইকুয়াঙ্গুলার স্পাইরালটার কথা বলা হয়েছে সেটা একটা কার্ভ বটে, বাট এটা সেন্ট্রাল অরবিট না। কেন কোশ্চেনের মধ্যেই বুঝতে পেরে যাবে। কি বলছে? A particle describes an equiangular spiral of angle alpha under a force which is always in a direction perpendicular to the straight line, joining the particle to the pole of the spiral. এবার আমি এই যে কার্ভটা আছে এটাকে ইকুয়াঙ্গুলার স্পাইরাল বলছি, এন্ড এই যে কার্ভটার উপরে একটা আরবিট্রারি পয়েন্ট পি আছে সেটার কোঅর্ডিনেটটা r, থিটা বলছি। কোশ্চেনটা মনে হয় জায়গায়। এবার বলছে যেই ফোর্সটার জন্য ইকুয়াঙ্গুলার স্পাইরালটা তৈরি হচ্ছে সেই ফোর্সের ডাইরেকশনটা হচ্ছে পারপেন্ডিকুলার। এই লাইনটা ভালো করে বলছি, is always in a direction perpendicular to the straight line joining the particle to the pole of the spiral. মানে যেই লাইনটা পার্টিকেলটা আর পোলটাকে জয়েন করছে, যে স্ট্রেট লাইনটা পার্টিকেলটা অ্যাজ ওয়েল অ্যাজ পোলটাকে জয়েন করছে, সেই লাইনটার সাথে এই ফোর্সের ডাইরেকশনটা পারপেন্ডিকুলার। মানে যেই ফোর্সের জন্য ইকুয়াঙ্গুলার স্পাইরালটা তৈরি হচ্ছে সেই ফোর্সের ডাইরেকশন আর এই যে পার্টিকেল আর পোলের জয়েনিং লাইন মানে রেডিয়াস ভেক্টরটা, এটা কিন্তু রেডিয়াস ভেক্টরটার ফোর্সটা কিন্তু পুরোপুরি পারপেন্ডিকুলার। তাহলে আমরা বলতে পারি যে ফোর্সটা অ্যাকচুয়ালি ক্রস রেডিয়াল ডাইরেকশন বরাবর কাজ করছে, বিকজ রেডিয়ালের সাথে পারপেন্ডিকুলার মানে কি ক্রস রেডিয়াল। আবার পার্টিকেলটা পি পয়েন্টে আছে মানে পি পয়েন্টেই ফোর্সটা কাজ করবে। তাহলে পি পয়েন্টে রেডিয়াস ভেক্টরের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করছে মানে কি ক্রস রেডিয়াল বরাবর কাজ করছে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? এটা পুরোপুরি বুঝতে পেরে গেছিস তো? ক্লিয়ার তো? তার মানে এখানে ফোর্সটা কিন্তু ক্রস রেডিয়াল বরাবর রেডিয়াস ভেক্টর বরাবর কাজ করছে না, মানে এটা কিন্তু সেন্ট্রাল ফোর্স না। এই ফোর্সটা তখনই সেন্ট্রাল ফোর্স হতো যখন এটা রেডিয়াস ভেক্টর বরাবর কাজ করতো, ডিরেক্টেড টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দি অরিজিন হতো। যেহেতু এটা সেন্টার এর ডাইরেকশনে মানে রেডিয়াস ভেক্টর বরাবর কাজ করছে না, ক্রস রেডিয়াল ডাইরেকশনে কাজ করছে, দ্যাটস ওয়াই এফ ফোর্সটা সেন্ট্রাল ফোর্স না। আর এফ যদি সেন্ট্রাল ফোর্স না হয় তার যাতে অরবিটটা তৈরি করেছে মানে ইকুয়াঙ্গুলার স্পাইরালটা তৈরি হয়েছে ওটা কিন্তু সেন্ট্রাল অরবিট না। আর যাই হোক, ক্লিয়ার তো? ওকে। এবার থেকে আমাদের কি বের করতে বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ দি ফোর্স, মানে আমাদের এই ফোর্সের মানটা বের করতে বলেছে যেটা ক্রস রেডিয়াল বরাবর কাজ করছে, এন্ড রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টোরিয়াল এরিয়া। সেক্টোরিয়াল এরিয়ার রেট অফ চেঞ্জ। হোয়াট ইজ সেক্টোরিয়াল এরিয়া? এটা কতবার আর বলবো? এরিয়াল ভেলোসিটি পড়িয়েছিলাম, মনে আছে তো? এটা পি পয়েন্ট যার কোঅর্ডিনেটটা r থিটা, এটা কিউ পয়েন্ট যার কোঅর্ডিনেটটা r প্লাস ডেল r থিটা প্লাস ডেল থিটা। তাহলে এটাও পয়েন্ট, এটা এ। তাহলে পি পয়েন্টটা এরিয়া করেছে হচ্ছে এরিয়া তৈরি করেছে এ ও পি, কিউ পয়েন্টে এরিয়া তৈরি করেছে এ কিউ ও, মানে ও এ কিউ। এটা ও এ পি এরিয়া তৈরি করেছে, এটা ও এ কিউ এরিয়া তৈরি করেছে। তাহলে চেঞ্জ অফ এরিয়াটা কত? এইটুকুনি না? তাহলে এই রেট অফ চেঞ্জ অফ সেক্টোরিয়াল এরিয়া বের করতে বলেছে। রেট অফ চেঞ্জ মানে রেট অফ চেঞ্জ অফ মানে উপরে থাকবে চেঞ্জ অফ এরিয়া, চেঞ্জ অফ সেক্টোরিয়াল এরিয়া বাই চেঞ্জ অফ টাইম। যখনই বলবে না রেট অফ চেঞ্জ অফ সামথিং মানে টাইমের রেসপেক্টে তোকে ডেরিভেটিভ করা হচ্ছে। এবার টাইমের রেসপেক্টে সেক্টোরিয়াল এরিয়া চেঞ্জ বের করতে বলেছে, মানে অ্যাকচুয়ালি তোকে কি বের করতে বলেছে? তোকে এরিয়াল ভেলোসিটি বের করতে বলেছে। বিকজ টাইমের রেসপেক্টে লেন্থের চেঞ্জটা হচ্ছে তো লিনিয়ার ভেলোসিটি, টাইমের রেসপেক্টে এরিয়া চেঞ্জ মানে হচ্ছে এরিয়াল ভেলোসিটি। আর এটা যাতা এরিয়া না, এটা সেক্টোরিয়াল এরিয়া। তাহলে টাইমের রেসপেক্টে যে সেক্টোরিয়াল এরিয়া চেঞ্জটা আছে দ্যাট চেঞ্জ উইল বি দ্য এরিয়াল ভেলোসিটি। তার মানে তোকে এখানে এরিয়াল ভেলোসিটির মানটা বের করতে বলেছে অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্সের মানটা বের করতে বলেছে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? এবার কিছু কোশ্চেন এখানে চলে আসে। কিরকম কোশ্চেন আসে? যারা একটু পড়াশোনা করছিস তারা তো বলবি যে এখানে তো এরিয়াল ভেলোসিটি বের করতে বলেছে, আর যদি এটা সেন্ট্রাল অরবিট হতো তাহলে এখানে যে এরিয়া রেট অফ চেঞ্জ অফ সেক্টোরিয়াল এরিয়া মানে এরিয়াল ভেলোসিটি বের করতে বলেছে। তাহলে যদি এটা সেন্ট্রাল অরবিট হতো তাহলে এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট হতো, তাই তো? রেজাল্ট 1 এ প্রুফ করলাম তো, রেজাল্ট 1 এ প্রুফ করলাম যে এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট,
লিনিয়ার ভেলোসিটির সাথে এরিয়াল ভেলোসিটির সম্পর্কটা কি? যে একটা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না। যদি এটা সেন্ট্রাল অরবিট হতো তাহলে এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট হতো। এটা সেন্ট্রাল অরবিট না আমি দাবি করছি, মানে এখানে যে আমি লাস্টে এরিয়াল ভেলোসিটিটা বের করব সেটা কনস্ট্যান্ট হবে না। এটা আমি প্রুভ করব যে এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে না। আমাকে মান বের করতে বলেছে তো, সেই মানটা কনস্ট্যান্ট হবে না, এরিয়াল ভেলোসিটিটা ভেরিয়েবল হবে। এটা আমি প্রুভ করব। যাই হোক ভেরিয়েবল হবে, আমাকে মানটা বের করতে বলেছে। আর কনস্ট্যান্ট কখন হতো? যখন এটা সেন্ট্রাল অরবিট হতো। তাহলে এটা যে সেন্ট্রাল অরবিট না, আমি কিন্তু সেই প্রুফটা করে দিলাম। বিকজ আমি যে সেক্টরিয়াল এরিয়া মানে এরিয়াল ভেলোসিটির মানটা বের করব সেটা কিন্তু ভেরিয়েবল হবে। আর ভেরিয়েবল যেহেতু, তাহলে এটা কিন্তু কোনোদিনই সেন্ট্রাল অরবিট না, বিকজ সেন্ট্রাল অরবিটে এরিয়াল ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট। যাই হোক, এবার অ্যান্সারে আসছি। ঠিক আছে, ওকে। এবার আমি না এই অঙ্কটা পিডিএফ এ পার্টিকেলের মাসটাকে ইউনিট ধরে নিয়েছি। তোরা চাইলে পার্টিকেলের মাসটা এমও ধরতে পারিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেই মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ফোর্স দিতে হবে। যাই হোক, তাহলে যদি পার্টিকেলের মাসটা ইউনিট হয়, আমি পি পয়েন্টের কোঅর্ডিনেট তার সব লেখাগুলো ওখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ, পি আর কমা থিটা বি দা পজিশন অফ দি পার্টিকেল। তাহলে সবার প্রথম কাজটা কি হচ্ছে? আমাদের ইকুয়েশন অফ মোশন। আমাদের ফোর্সের মান বের করতে বলেছে, আমাদের সেক্টরিয়াল এরিয়ার মানটা মানে রেট অফ চেঞ্জ অফ সেক্টরিয়াল এরিয়া বের করতে বলেছে। সো আমাদের কি দরকার? আমাদের এখন এই মুহূর্তে দরকার কি? আমাদের ইকুয়েশন অফ মোশন। এবার তোরা বলবি এই ফোর্সের মানটা তো বের করে দিতে পারবো। ফোর্সের মান তুমি এতদিন ধরে বের করছো, এই ডি স্কয়ার ইউ ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কয়ার ইউ স্কয়ার। আর আজকে আবার যেটা শেখালে এইচ স্কয়ার বাই পি কিউব ডিপি ডিআর ইকুয়ালস টু কি এফ। তাহলে এই দুটোর মাধ্যমেই তো আমি ইজিলি ফোর্সের মানটা বের করে ফেলতে পারবো। আরে এই দুটো কার ডিফারেনশিয়াল ইকুয়েশন? এই দুটো সেন্ট্রাল অরবিটের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এটা আমি কি দেখালাম একটু? এত কথা কি বললাম? এটা সেন্ট্রাল অরবিট না। তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে যে আমি ফোর্সের মানটা বের করব সেটা ভুল হয়ে যাবে, বিকজ এটা তো সেন্ট্রাল অরবিট না, এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট ইন পোলার কোঅর্ডিনেট। এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সেন্ট্রাল অরবিট ইন পেডাল কোঅর্ডিনেট। আলটিমেটলি কিন্তু এই দুটো ইকুয়েশন ইউজ করে আমরা ফোর্সটা বের করতে পারবো না। তাহলে এখন এই দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু এই অঙ্কে কাজে লাগবে না, বিকজ এটা সেন্ট্রাল অরবিটই না। সো আমরা কিভাবে প্রুভ করতে পারি? আমাদের কাছে কনভেনশন থিওরি কি আছে? ইকুয়েশন অফ মোশন, যেটা থেকে সব থিওরি আসে, মাদার অফ অল থিওরি, যেটা থেকে সব থিওরি ডিরাইভ হয়। সো আমি ওই ইকুয়েশন অফ মোশন দিয়ে কিন্তু পুরো সলভটা করব। তাহলে ইকুয়েশন অফ মোশনটা পার্টিকেলের মাস যদি ইউনিট ধরে নিই, মানে মাস হচ্ছে 1 ইনটু রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি রেডিয়াল বরাবর ফোর্স। এবার এখানে একটাই ফোর্স আছে এফ, সেটা আবার ক্রস রেডিয়ালের ডিরেকশনে। ক্রস রেডিয়ালটা নিচ থেকে উপরের দিকে, ফোর্সটা কিন্তু নিচ থেকে উপরের দিকে। তাহলে যদি ক্রস রেডিয়াল বরাবর ফোর্সটা এফ হয়, তাহলে এফ ফোর্সটা রেডিয়াল বরাবর কম্পোনেন্টটা কত হবে? ক্রস রেডিয়াল আর রেডিয়ালের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? ক্রস রেডিয়াল আর রেডিয়ালের মাঝখানে 90 ডিগ্রি। তাহলে এই এফটার রেডিয়াল বরাবর কম্পোনেন্টটা কত হবে? এফ cos 90, মানে কি 0, মানে রেডিয়াল বরাবর কোনো কম্পোনেন্টই নেই। এটা কি এক নম্বর ইকুয়েশন। নেক্সট কি? mass into cross radial বরাবর acceleration, that is what 1 by r ddt of r square what theta dot equals to কি cross radial বরাবর ফোর্স। cross radial বরাবর ফোর্স কত? f। তাহলে mass হচ্ছে 1, ফোর্স হচ্ছে f, তাহলে mass into acceleration। এটা কি দু নম্বর ইকুয়েশন। তাহলে এইটুকুনি হয়ে গেল আমাদের ইকুয়েশন অফ মোশন। তার মানে আমি এটা বুঝতে পেরে গেছি এতদিন ধরে আমাদের এফ এর মানটা দিত এক নম্বর ইকুয়েশন, এবার আমাদের এফ এর মানটা দেবে দু নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছিস কি বলার চেষ্টা করেছি? তাহলে এই দুটো ইকুয়েশন থেকে কিন্তু আমি আলটিমেটলি এফ এর মানটা পাবো এন্ড এরিয়াল ভেলোসিটির মানটাও পেয়ে। ক্লিয়ার পুরো ব্যাপারটা? এবার দেখ কি বলেছে। এবার যেই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটার কথা বলেছে, সেই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটা হচ্ছে আলফা অ্যাঙ্গেলের ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। মানে দেখতে হয় সেরকম, মানে যেখান থেকে স্টার্ট করে না পার্টিকেলটা, মানে যেই লাইন থেকে স্টার্ট করবে সেই লাইনটা ওই ইনিশিয়াল লাইনটার সাথে আলফা অ্যাঙ্গেল করে বসে থাকবে প্রথম থেকে। মানে এখান থেকে স্টার্ট করেছে তো, তাহলে এখান থেকে যদি স্টার্ট করে তাহলে এই যে স্ট্রেট লাইনটা আছে সেই স্ট্রেট লাইনটা অলরেডি আলফা অ্যাঙ্গেল করে বসে আছে। এবার তুই যদি যে কোনো একটা পয়েন্ট নিস সেন্ট্রাল অরবিটের উপরে, মানে সরি সেন্ট্রাল অরবিট না, এটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটার উপরে, তাহলে এইটা কিন্তু হচ্ছে ওপি, এটা
এটা হচ্ছে আর আর এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে থিটা। তাহলে এরম টাইপের যে সেন্ট্রাল অরবিট গুলো হয় না, সেই সেন্ট্রাল অরবিট গুলোর পোলার ইকুয়েশনটা হয় আর ইকুয়ালস টু, পোলার ইকুয়েশন মানে কি আর আর থিটার মধ্যে সম্পর্ক। সেই সম্পর্কটা হচ্ছে আর ইকুয়ালস টু এ ইনটু দি পাওয়ার থিটা ইনটু কট আলফা। আলফাটা কিন্তু কনস্ট্যান্ট হয়, তাহলে আর ইকুয়ালস টু এ ইনটু দি পাওয়ার থিটা ইনটু কট আলফা তখনই হবে যখন অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে আলফা অ্যাঙ্গেলে যদি স্টার্ট করে তখনই কিন্তু এখানে কট আলফা হবে। পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার? কি বলার চেষ্টা করেছি ক্লিয়ার তো পুরোপুরি? ফাইন, ওকে। আচ্ছা এবার দেখ, তাহলে এখানে যেহেতু আলফা অ্যাঙ্গেল দিয়ে আলফা অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটা, দ্যাটস ওয়াই এটা আমি লিখছি পোলার ইকুয়েশন অফ the equiangular spiral r equals to a e to the power theta cot alpha। এটাকে আমি 3 নম্বর লিখছি। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন মোশন, সেকেন্ডটা হচ্ছে 2 নম্বর, থার্ডটা হচ্ছে 3 নম্বর, টার্গেটটা হচ্ছে আমাদের f এর মানটা বের করা। এবার দেখ আমরা কি করছি। আচ্ছা f এর মানটা আমরা কোথা থেকে বের করব বলতো? f এর মানটা বের করতে গেলে 2 নম্বর ইকুয়েশনের হেল্প নিতে হবে, একটু ভালো করে দেখ। মোবাইলের স্পেস শেষ হয়ে যাওয়ার দরুন আমি আগের ভিডিওটা মানে করেছি বাট পুরো রেকর্ডটা হয়নি, তো আমাকে অঙ্কটা আবার করতে হচ্ছে, ঠিক আছে? যাই হোক, অঙ্কটা পুরোটা করতে হবে না, আমি অনেকটাই দেখেছি, যতটা রেকর্ড হচ্ছে ততটা রেখে দিয়েছি, তারপরে আমি এগোচ্ছি এখান থেকে। কতটা হয়েছে এই ইকুয়েশন অফ ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আমি করে দিয়েছি। টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এই এফ ফোর্সের মানটা বের করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ এরিয়াল ভেলোসিটির মানটা বের করতে হবে, রেট অফ ডেসক্রিপশন বা রেট অফ চেঞ্জ অফ সেক্টোরিয়াল এরিয়া। এবার কেসটা হচ্ছে সবার আগে ফোর্সের মানটা বের করবো। আচ্ছা দেখতেই পাচ্ছি যে ফোর্সের মানটা বের করতে গেলে কোন ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে? 2 নম্বর ইকুয়েশন, বিকজ 2 নম্বর ইকুয়েশনে ফোর্স আছে। এবার 2 নম্বর ইকুয়েশন থেকে ফোর্সের মানটা বের করার চেষ্টা করছি। যদি 2 নম্বর ইকুয়েশন থেকে ফোর্সের মানটা বের করতে হয় তাহলে সবার আগে আমাদের থিটা ডটের মানটা লাগবে না, বিকজ এফ ইকুয়ালস টু তো এই আর স্কয়ার থিটা ডটের ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে, তারপর তাকে আবার 1/r দিয়ে মাল্টিপ্লাই, তারপর তো বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সের মান। তাহলে সবার আগে আমার চেষ্টাটা হচ্ছে এই থিটা ডটের মানটা বের করা। দেখ আর এর মান তো আমি জানি রে, ওটা নিয়ে আমার চাপ নেই, আমার থিটা ডটের মানটা জানতে হবে। এবার থিটা ডটের মানটা জানার জন্য দেখ কি করছি, 3 নম্বর যে ইকুয়েশনটা আছে r ইকুয়ালস টু a টু দি পাওয়ার থিটা কট আলফা, এখান থেকেই আমি থিটা ডটের মানটা পেয়ে যাব। কিভাবে জানিস? দেখ আমি যদি এটাকে একবার ডেরিভেটিভ করি, দেখ ডেরিভেটিভ করছি থিটা ডট পাবো, মানে কি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে dw rtt, তাহলে বাঁ দিকে হয়ে যাচ্ছে r ডট, ডান দিকে হয়ে যাবে এটা, যারা ডেরিভেটিভ জানি চেন রুলে ইজি, এটা a cot আলফা e টু দি পাওয়ার থিটা cot আলফা, তার সাথে একটা কি থিটা ডট, বিকজ আমি টাইমের রেসপেক্টে করছি তো ডেরিভেটিভটা। এবার দেখ ভালো করে, তাহলে r ডটটা কি হয়ে গেল? আচ্ছা শুধুমাত্র a ইনটু e টু দি পাওয়ার থিটা cot আলফা, a e টু দি পাওয়ার থিটা cot আলফা মানে কি 3 নম্বর থেকে r লিখতে পারি তো, তাহলে এখানে বলতে পারি r cot আলফা থিটা ডট, এটাকে নাম দে তুই না 4 নম্বর। তাহলে আমি এটুকুনি বুঝতে পেরে গেলাম, আমাকে যদি থিটা ডটের মানটা বের করতে হয়, থিটা ডটের মানটা বের করলে কিন্তু আমি এইখানে f এর মানটা বের করতে পারবো। আমাকে যদি থিটা ডটের মানটা বের করতে হয় আমাকে r ডটের মানটা জানতে হবে। আমি যদি r ডট না জানি আমি কোনোদিন কিন্তু থিটা ডটের মানটা বের করতে পারবো। সো আমার এবার ফোকাসটা শিফট করে গেল কোথায়? এবার আমার ফোকাসটা গেল যে আমাকে r ডটের মানটা বের করতে হবে। এবার দেখ কোন ইকুয়েশনটা এখানে ছুঁইনি, দেখ এটা আমি ছুঁতে পারবো না, বিকজ এখান থেকে আমার ফটা বের হবে। এইটা আমি ইউজ করেছি থিটা ডটটা বের করার রেসপেক্টে। এবার r ডটটা বের করতে গেলে হাতে একটা ইকুয়েশনই পড়ে আছে, কোনটা? 1 নম্বর ইকুয়েশন। সো ঠিক ধরেছিস, 1 নম্বর ইকুয়েশন থেকেই আমি r ডটের মানটা বের করব। দেখ কিভাবে বের করছি, পুরোপুরি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, এটা কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই। আমি কেন করলাম ডেরিভেটিভ? আমি ডেরিভেটিভ করার পরে আবার 1 নম্বর ইকুয়েশনটা কেন ইউজ করছি? সব করার কিন্তু কারণ আছে, কারণ ছাড়া কিন্তু হয় না জিনিসটা। ম্যাথমেটিক্স পরপর স্যার অঙ্ক করে যাচ্ছে, পরপর স্টেপ বাই স্টেপ, এটা পরের স্টেপ, এটা পরের স্টেপ, এটা কেন পরের স্টেপ? ওটা কোশ্চেন তো ওই জায়গায় আসবে, সো আমাকে পুরো অঙ্কটাকে ধুনে দিতে হবে, অঙ্কটাকে ধুনে দিয়ে তারপর অঙ্কটা সলভ করতে হবে, নাহলে কিন্তু হবে না আলটিমেটলি। তাই সো এই 1 নম্বর থেকে আমি আসছি, 1 নম্বর থেকে আমি কি বলতে পারি এখান থেকে?
বলতে পারি কি আর ডবল ডট ইকুয়ালস টু আর থিটা ডট তার স্কোয়ার। এবার দেখ আর ডট বের করতে হচ্ছে তো, এটাকে আমি লিখতে পারি কি ডিডিটি অফ আর ডট, অবশ্যই টাইমের রেসপেক্টে আর ডট কে ডেরিভেটিভ করলে হবে তো আর ডবল ইকুয়ালস টু আর ইনটু থিটা ডট তার স্কোয়ার। এবার থিটা ডট মানে কি বলতো আমাকে একটু, এই 4 নম্বর থেকে বলতে পারি পুরো ইকুয়েশনে আর ডট আনার চেষ্টা করো, তাহলে তো আর ডটের মানটা বেরোবে। তাহলে এখান থেকে থিটা ডটের মানটা হচ্ছে আর ডট বাই আর কট আলফা তার হোল স্কোয়ার, আর ডট বাই আর কট আলফা তার হোল স্কোয়ার। বাম দিকে আসছে ডিডিটি অফ আর ডট ইকুয়ালস টু, এখানে দেখ ভালো করে, এটা আর ডট স্কোয়ার বাই আর কট স্কোয়ার আলফা হচ্ছে কি হচ্ছে না বলবি, আর ডট স্কোয়ার বাই আর কট স্কোয়ার আলফা, বিকজ আর স্কোয়ার উপরে আর নিচে আর স্কোয়ার। ভালো কথা। এবার একটু ফলো কর এই জায়গাটা, ডিডিটি অফ আর ডট ইকুয়ালস টু, এখানে আর ডট স্কোয়ার আছে তো, আমি আর ডট স্কোয়ারকে না এইভাবে লিখছি, একটা আর ডট লিখছি আর ডট বাই আর কট স্কোয়ার আলফা লিখছি, আর আরেকটা আর ডটকে আমি ডি আর টি লিখছি। টার্গেটটা কিন্তু ভুললে চলবে না, আর ডটের মানটা বের করতে হবে। তাহলে ডিডিটা বোথ সাইড দিয়ে উড়ে গেল, তাহলে কি পড়ে আছে এখানে একটু ভালো করে দেখ, ডি আর ডট ইকুয়ালস টু আর ডট বাই আর ডি আর, আচ্ছা ডি আরটাকে ট্যান স্কোয়ার আলফা লিখে দিই, ট্যান স্কোয়ার আলফা ডি আর। তাহলে কি পড়ে থাকবে একটু দেখ, আর ডটের মান বের করতে গেলে সব আর ডট গুলোকে এক জায়গায় নিয়ে নে, তাহলে ডি আর ডট বাই আর ডট ইকুয়ালস টু ট্যান স্কোয়ার আলফা ডি আর বাই আর। তাহলে এইটা আমাদের বেরিয়ে গেছে। এবার এখান থেকে আর ডট বের করতে যে কেউ পারবে, তাহলে কি করতে হবে এরপরে আমাদের আর ডট বের করার জন্য? কিছুই না, তুই বোথ সাইড ইন্টিগ্রেট করে দে। যদি ইন্টিগ্রেটিং তাহলে কত হচ্ছে, এই নিচের পার্টটাই মুছে দিচ্ছি, বোর্ড খুবই ছোট, দ্যাটস ওয়াই পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে যদি ইন্ডিকেট করি তাহলে লগ আর ডট অবশ্যই ইকুয়ালস টু, এখানে না একটু ডিরেক্ট করছি, ট্যান স্কয়ার আলফাটা কনস্ট্যান্ট, ডি আর বাই আর কে ইন্ডিকেট করলে লগ আর হবে, বাইরে ট্যান স্কয়ার আলফাটা না ভেতরে যে আরটা আছে তার পাওয়ারে চলে যাবে, তাহলে লগ আর টু দি পাওয়ার ট্যান স্কয়ার আলফা প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে। তো সবাই জানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে লগ ফরম্যাটে নিতে হবে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে পরের লাইনটা কি আসছে একটু ভালো করে দেখ, log m প্লাস log n মানে কি log m ইনটু n, বোথ সাইড দিয়ে লগটা কম্পেয়ার করলে এটা সবাই জানে r ডট ইকুয়ালস টু a, আচ্ছা কালিটা একটু চেঞ্জ করছি, r ডট ইকুয়ালস টু a r টু দি পাওয়ার tan স্কয়ার, এটা হচ্ছে আমাদের r ডটের মান, এটাকে নাম দিচ্ছি আমি 5 নম্বর। তাহলে 5 নম্বরে আমি আর ডটের মানটা পেয়ে গেছি। আমি যদি আর ডটের মানটা 4 নম্বরে বসিয়ে দিই ইজিলি কিন্তু আমি এখানে কার মানটা পেয়ে যাব, এখানে আমি থিটা ডটের মানটা পেয়ে যাব, যেটা আমার এফ বের করতে কাজে লাগবে। ক্লিয়ার? ওকে। এবার তাহলে এই পোরশনটা মুছে দিই, তাহলে এখান থেকে ইজিলি আমি থিটা ডটের মানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা একটু বসিয়ে দিই, বসিয়েই দেখি, তাহলে থিটা ডট ইকুয়ালস টু আর ডটের মানটা বসিয়ে দিচ্ছি a r টু দি পাওয়ার tan স্কয়ার আলফা বাই r কট আলফা। তাহলে থিটা ডটটা কি হচ্ছে a tan আলফা r টু দি পাওয়ার tan স্কয়ার আলফা মাইনাস 1। তাহলে থিটা ডটের মানটা হচ্ছে a ইনটু tan আলফা r টু দি পাওয়ার tan স্কয়ার আলফা মাইনাস 1। এই থিটা ডটের মানটা আমি ইউজ করব কি বের করতে? 2 নম্বরটা বের করতে। ক্লিয়ার? আচ্ছা ওকে। এবার তাহলে ফ্রম 2 একটু ফলো কর 2 নম্বরটা। 2 নম্বরটা কি হচ্ছে একবার দেখ, 2 নম্বরটায় সবার আগে না এটা কাজ কর, এইখান থেকে ইয়ার ফ্রম 2 তে যাচ্ছি না, এইখান থেকে ইয়ার আমি একেবারে r স্কয়ার থিটা ডট বানাবো, তারপর তাকে টাইমের রেসপেক্টে করব ডেরিভেটিভ, তারপর তাকে 1/r দিয়ে মাল্টিপ্লাই করব, এফ এর মানটা পেয়ে যাব। তাহলে এই কোশ্চেনটাকে আমি বোথ সাইডে r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, কোনো পেনে কালি
স্কয়ার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দে, আর স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু a tan আলফা r টু দি পাওয়ার 1 প্লাস tan স্কয়ার আলফা। খুব ভুল না হলে দেখ এটাই, তাই তো? তাহলে বোথ সাইডে তুই r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিস, পাওয়ারে 2 যোগ হয়ে গেছে, তাহলে r স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু a tan আলফা r টু দি পাওয়ার 6 স্কয়ার আলফা। পুরোপুরি ক্লিয়ার জিনিসটা? তাহলে r টু দি পাওয়ার 6 স্কয়ার আলফা এখানে হয়ে গেছে। ওকে, এবার তুই বোথ সাইডে না ডেরিভেটিভ করবি, বিকজ ডিডিটি অফ আছে তো f এর মানটা বের করতে হবে আলটিমেটলি। তাহলে বোথ সাইডে যদি টাইমের রেসপেক্টে করেছিস ডেরিভেটিভ, তাহলে এটা কত আসছে? a tan আলফা তো কনস্ট্যান্ট, 6 স্কয়ার আলফাটা বাইরে আসছে, তাহলে r টু দি পাওয়ার 6 স্কয়ার আলফা মাইনাস 1 ইনটু একটা r ডট আসবে, বিকজ তুই টাইমের রেসপেক্টে করছিস ডেরিভেটিভ। তার মানে তোকে যদি এই মানটা বের করতে হয়, তোকে r ডট এর মানটা জানতে হবে। এবার r ডট এর মানটা জানার জন্য হেল্প তোকে করবে কে? 5 নম্বর ইকুয়েশনটা। 5 নম্বর ইকুয়েশন থেকে r ডট এর মানটা কি আছে? a r টু দি পাওয়ার tan স্কয়ার আলফা। তাহলে তুই বসিয়ে দে এখানে, তাহলে কত হচ্ছে এখানে? dt অফ r টু দি r স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু r ডট এর জায়গায় মানটা বসিয়ে দে, a স্কয়ার tan আলফা, a স্কয়ার tan আলফা 6 স্কয়ার আলফা, এটা মুছে দিই, 6 স্কয়ার আলফা r ডট এর মানটা কি? r টু দি পাওয়ার 6 স্কয়ার আলফা প্লাস tan স্কয়ার আলফা মাইনাস 1। ঠিক আছে? ওকে, তাহলে 6 স্কয়ার আলফা প্লাস tan স্কয়ার আলফা মাইনাস 1, বিকজ r ডট এর মানটা বসিয়ে দিয়েছি আমি। তাহলে এই মুহূর্তে কত হচ্ছে এখানে দেখতে ভালো করে। তাহলে এবার দেখ, যেহেতু এর মানটা হচ্ছে f, তুই তাহলে নির্দ্বিধায়, আচ্ছা এখন f বলতে পারবো না, বিকজ 1/r দিয়ে মাল্টিপ্লাই করে নিতে। তাহলে তুই একটা কাজ করে নে, এই ইকুয়েশনটাকে আমি এই ইকুয়েশনটাকে 1/r দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাহলে কত আসছে? এটাকে মুছে দিই, তাহলে এই ইকুয়েশনটাকে আমি 1/r দিয়ে মাল্টিপ্লাই করি আগে। তাহলে 1/r dt অফ r স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু, এবার দেখ এখানে কি হচ্ছে? a স্কয়ার tan আলফা 6 স্কয়ার আলফা r টু দি পাওয়ার, আচ্ছা বোধহয় অ্যানসারটা যেটা আছে ওটা না 6 স্কয়ার দিয়েছে, মানে r এর পাওয়ারে 6 স্কয়ার দিয়েছে। তাহলে tan স্কয়ার আলফা মানে কি? 6 স্কয়ার আলফা মাইনাস 1। তাহলে এখানে 2 স্কয়ার আলফা মাইনাস 1 মানে মাইনাস 2 অলরেডি হয়ে গেছে, মাইনাস 1 এটা tan স্কয়ার আলফার জন্য মাইনাস 1 আসছে। আবার যদি 1/r দিয়ে মাল্টিপ্লাই করিস, পাওয়ারে আরেকটা মাইনাস 1 আসবে না, মানে আলটিমেটলি মাইনাস 3 হয়ে যাবে। তাহলে এটা মানে কি? এটা মানে 2 নম্বর ইকুয়েশন থেকে বলতে পারি তো, এটা মানে হচ্ছে f। তাহলে f এর মানটা হচ্ছে দিস 6 স্কয়ার আলফা r টু দি পাওয়ার 2 6 স্কয়ার আলফা মাইনাস 3। এবার কনস্ট্যান্ট কোন পার্টটা? এই পার্টটা পুরোপুরি কনস্ট্যান্ট। তাহলে আমি f ইকুয়ালস টু এই কনস্ট্যান্ট পার্টটাকে মিউ ধরে নিচ্ছি, যেটা প্রুফ করতে দিয়েছে, where mu equals to a square tan alpha 6 square alpha। এটাকে তুই হালকা ভাবে নিস না, এটা কিন্তু সেকেন্ড পার্টে কাজে লাগবে। তাহলে প্রথম পার্টে যে আমাদের ফোর্সের মানটা বের করতে বলেছে, সেই ফোর্সের মানটা কিন্তু আমাদের অটোমেটিকলি বেরিয়ে গেছে। নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে সেক্টোরিয়াল রেট অফ ডিসক্রিপশন অফ সেক্টোরিয়াল এরিয়া, মানে কি এরিয়াল ভেলোসিটির মানটা বের করা। যখনই আমি এরিয়াল ভেলোসিটির মানটা বের করতে যাব, সেই মুহূর্তে একটু ভালো করে মনে করে দেখ, ওকে, এরিয়াল ভেলোসিটির মানটা আমায় বের করতে হবে। এবার দেখ, একটা খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট আমি করিয়ে দিয়েছি। সেই রেজাল্টটা কি? সেই রেজাল্টটা হচ্ছে, ফলো করবি একটু, 2 ইনটু এরিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু r স্কয়ার থিটা ডট ছিল, মনে আছে? এটা আমি প্রুফ করে দিয়েছিলাম। 2 ইনটু এরিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু r স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু pv, তাই তো? মানে আমি এরিয়াল ভেলোসিটির মানটা কিন্তু বের করে দেখিয়ে দিয়েছিলাম। সো এই ওয়েল নোন রেজাল্টটা আমি অঙ্কেতে ইউজ করতে পারি। এই রেজাল্টটা কিন্তু থিওরিতে ইউজ করতে পারবো না, থিওরিতে ইউজ করতে গেলে এটা প্রুফ করতে হবে। বাট আমি অঙ্কের জন্য এই রেজাল্টের ফর্মুলাটা ইজিলি ইউজ করতে পারি। মানে 2 ইনটু এরিয়াল ভেলোসিটি যদি r স্কয়ার থিটা ডট হয়, তাহলে শুধুমাত্র এরিয়াল ভেলোসিটি কি হবে? হাফ r স্কয়ার থিটা ডট। যাই হোক, তাহলে
description of sectorial area equals to মানে aerial velocity, that is aerial velocity equals to what? Equals to half r square theta dot. ঠিক আছে, এবার তোর কাছে থিটা ডটের মানটা আছে। থিটা ডটের মানটা কি বেরিয়েছিল আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। থিটা ডটের মানটা এটা বেরিয়েছিল না, এটা মুছে দিলাম, এখানে থিটা ডটের মানটা বেরিয়েছিল। একটু মনে করে দেখ কত ছিল, আমার তো মনে নেই এই মুহূর্তে। থিটা ডটের মানটা বেবি ছিল, থিটা ডটের মানটা এসেছিল এখান থেকে a tan alpha into r to the power tan square alpha minus 1, অবশ্যই। তাহলে a tan alpha r to the power tan square alpha minus 1 এটা ছিল আমাদের থিটা ডটের মানটা, যেটা আমি কাজে লাগিয়েছিলাম। এখানেও দেখতে পাচ্ছি যে আমাকে যদি ফর্মুলা ইউজ করতে হয় থিটা ডটের মানটা কাজে লাগাতে হবে। তাহলে হাফ r স্কয়ার থিটা ডট মানে থিটা ডটের মানটা অলরেডি বেরিয়ে গেছে, আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে হাফ r স্কয়ার a tan alpha r to the power tan square alpha minus 1, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল হাফ a tan alpha r to the power, আচ্ছা 1 প্লাস tan স্কয়ার না, এটা 2 তো যোগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার মানে কি sec স্কয়ার, তাহলে হাফ ইনটু a tan alpha r to the power sec স্কয়ার alpha। এবার দেখ অ্যানসারটা আমাদের মিউ দিয়ে আছে, মিউ দিয়ে যেহেতু আছে আমি এখানে মিউ এর মানটা কি লিখেছিলাম না, এটা লিখেছিলাম না। এবার একটু ভালো করে দেখ, আমাদের এখানে a নেই, আমাদের কিন্তু সেক্টরিয়াল এরিয়ার মান যেটা বের করতে বলেছে ওখানে কিন্তু a নেই, আমাদের বইতে কিন্তু ভ্যালুগুলো ওইটাই প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, আমি কোশ্চেনের মধ্যে প্রুফটা লিখিনি, কিন্তু ভ্যালুগুলো আমাদের প্রুফ করতে দিয়েছে যে এফ এর মানটা এটা হবে, সেক্টরিয়াল এরিয়া ডেসক্রিপশন এটা হবে। তাহলে a টা কিন্তু নেই, তাহলে a এর জায়গায় মিউ আছে, সো আমি এখান থেকে a এর মানটা বের করছি। এখান থেকে a এর মানটা কত হচ্ছে, a স্কয়ার মানে কি মিউ tan আলফাটা বাই sec আলফাটাও বাই, তাহলে বাই হয়ে গেলে কি হবে মিউ cot আলফা cos স্কয়ার আলফা হয়ে যাবে, তাই তো? ওকে, তাহলে যদি এটা হয় অবশ্যই a স্কয়ার মানে হচ্ছে এটা, তাহলে a মানে কি রুট ওভার অফ দিস, ক্লিয়ার? তাহলে a এর মানটা হয়ে গেছে এটা, এবার তুই a এর মানটা এখানে বসিয়ে দে, তাহলে কত হচ্ছে এটা হাফ রুট ওভার মিউ cos আলফা বাই sin আলফা ইনটু কি cos স্কয়ার আলফা ইনটু কি tan মানে কি আবার sin আলফা বাই cos আলফা r টু দি পাওয়ার sec স্কয়ার আলফা। ঠিক আছে, ইকুয়ালস টু, একটু ভালো করে দেখ, হাফ, আচ্ছা এই cos স্কয়ারটা বাইরে বেরিয়ে গেলে cos হয়ে যাবে তো, আর cosটা নিচের cosটা কেটে যাবে। আবার দেখ নিচে রুট ওভার সাইন আছে, উপরে সাইন আছে, তাহলে সাইন বাই রুট ওভার সাইন মানে কি আলটিমেট রুট ওভার সাইন আলফা ইনটু cos আলফা r টু দি পাওয়ার sec স্কয়ার আলফা। খুব ভুল না হলে এটাই প্রুফ করতে বলেছে, রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টরিয়াল এরিয়া। আর এফ এর মানটা আমরা কি প্রুফ করে এলাম, এফ এর মানটা আমরা প্রুফ করে এলাম হচ্ছে মিউ r টু দি পাওয়ার 2 sec স্কয়ার আলফা মাইনাস 3। এটা এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক যে কি বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের এফ এর মান, এটা হচ্ছে আমাদের এরিয়াল ভেলোসিটির মান, এই দুটোই আমাদের প্রুফ করতে দিয়েছি। তাহলে প্রুফটা আই থিংক বুঝতে পেরে গেছিস। ঠিক আছে, ওকে, 3টে ভিডিও আজকে দিলাম, ভালো করে কিন্তু দেখিস, কালকে কিন্তু আবার ভিডিও দেবো সিম্পল ভিডিও।